হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। উড়ান পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো যে উড়ান পাঠশালায় তোমাদের আসন্ন যে এসএলএসটি পরীক্ষা শুরু হতে চলেছে, তো তার প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে চলছে। তো তোমরা এসএলএসটি প্রস্তুতির জন্য উড়ান পাঠশালাটি আমাদের ফোন থেকে, মানে ফোনের যে গুগল প্লে স্টোর আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের এই সম্পূর্ণ কোর্সটি করানো হচ্ছে। সেখানে মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ, সাথে নোটস, সাথে অনলাইন যে ক্লাসগুলো, ডাউট ক্লিয়ারিং ক্লাস, পুরোটাই তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ। তাই আর দেরি না করে আজই ডাউনলোড করো উড়ান পাঠশালা এবং সঙ্গে যুক্ত হয়ে তোমরা এসএলএসটির যার যার যে সাবজেক্ট আছে সেগুলোর সাথে তোমরা যুক্ত হয়ে যাও এবং নিজের প্রস্তুতি কমপ্লিট করতে পারো। তো চলো আমরা শুরু করি। আমরা আগের যে ক্লাস ছিল আমাদের চলছিল অভিজ্ঞান শকুন্তলম। তো অভিজ্ঞান শকুন্তলমে আমরা ইন্ট্রো পার্টটা চলছিল, তো তারপর থেকে আমরা আজকে কন্টিনিউ করতে চলেছি। তো ক্লাস নাম্বার 4। তো সেখানে আমরা ফার্স্ট যে পরিচয় পর্বটা দিয়েছিলাম সেখানে চতুর্থ অঙ্ক পর্যন্ত আমরা পরিচয়টা কমপ্লিট করেছিলাম। চলো আজকে আমরা শুরু করি পঞ্চম অঙ্ক। তো পঞ্চম অঙ্কে খুব শর্টে আমরা এগুলো সেরে নেব, যাতে করে আমরা পরে আলোচনায় ফিরতে পারি। তো দেখো, পঞ্চম অঙ্কে যারা যারা রয়েছেন, হংসপদিকার গান, মানে হংসপদিকা রয়েছে অবশ্যই, পঞ্চম অঙ্কের শুরুতেই রয়েছে হংসপদিকার গান। তিনি কি করেছিলেন? তিনি রাজাকে তিরস্কার করবার জন্য একটি গান বা গানের মাধ্যমে রাজাকে তিরস্কার করেছিলেন, আমরা জানি। তো হংসপদিকার গান কোথায় রয়েছে? প্রশ্ন আসতে পারে যে হংসপদিকার গান আমরা কোথায় দেখতে পাই বা কোন অঙ্কে আমরা দেখতে পাই। তো উত্তর হচ্ছে পঞ্চম অঙ্ক। কঞ্চুকে যে বাতায়ন দ্বারপালক, ঠিক আছে, এই দুজনই হচ্ছে কঞ্চুকি। তাদেরকে আমরা পঞ্চম অঙ্ক এবং ষষ্ঠ অঙ্কে আমরা দেখতে পাই। সম্রাট রাজা দুষ্যন্তের পুরোহিত, রাজা দুষ্যন্তের যে পুরোহিত ছিলেন তার নাম ছিল সম্রাট, তাকে আমরা কোথায় দেখতে পাই? পঞ্চম অঙ্কে দেখতে পাই। বেত্রবতী রাজার প্রতিহারী বা দ্বারপালিকা, রাজার দ্বারপালিকা মানে দারোয়ান বলা যেতে পারে আর কি, ঠিক আছে। তো তাকে আমরা বেত্রবতীকে পঞ্চম অঙ্কে দেখতে পাই এবং ষষ্ঠ অঙ্কেও কিন্তু তাকে আমরা দেখতে পাই। নেক্সট বৈতালিক দ্বয়, এই দুজনের চরিত্রের আমরা উল্লেখ পাই শুধুমাত্র পঞ্চম অঙ্কে। দৌবারিক, এরাও সেই দারোয়ান বলতে পারো। মিত্রা বসু রাজশ্যালক এবং আরক্ষ প্রধান, এই দুটো ভালো করে দেখতে হবে। রাজশ্যালক এবং আরক্ষ প্রধান মিত্রা বসু। রাজার শ্যালক, অ্যাকচুয়ালি এই রাজশ্যালক কারা হয়? রাজার যে উপপত্নী, বলেছিলাম যে রাজারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা অনেকগুলো করে বিয়ে করে থাকেন, তো সেখানকার উপপত্নী তার ভাই হচ্ছে রাজশ্যালক, ঠিক আছে, রাজার শ্যালক, এবং তাকেই সেই আরক্ষ প্রধানের দায়িত্ব দেওয়া হয়, যিনি রয়েছেন মিত্রা বসু পঞ্চম অঙ্কে এবং ষষ্ঠ অঙ্কে আমরা তাকে দেখতে পাই। নেক্সট ধীবর বা পুরুষ, নাম হচ্ছে কুম্ভিলক, যিনি যে জেলেটা ছিলেন না, যে আর কি ওই আংটিটা খুঁজে পেয়েছিল, রুই মাছ ধরেছিল, রুই মাছের পেটের ভেতর যে আংটিটা ছিল, যে ধরেছিলেন তার নাম হচ্ছে কুম্ভিলক, পেশায় তিনি একজন জেলে। তাকে দেখা যায় আমরা পঞ্চম অঙ্কে। খুব একটা গুরুত্বপূর্ণ, ছোট ক্যারেক্টার হলেও কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি না থাকলে হয়তো আমরা শকুন্তলাকে দুষ্যন্ত ফিরে পেতেন না। সূচক ও জানুক নগর রক্ষিতয়, মানে নগর পাহারা দেন আর কি, নাম হচ্ছে সূচক এবং জানুক। চলো আমরা নেক্সট পেজে যাই। নেক্সট ষষ্ঠ অঙ্ক সানুমতি। সানুমতি কে ছিলেন? সানুমতি হচ্ছে জনৈকা অপ্সরা মেনকার বান্ধবী। মেনকা কে ছিলেন? শকুন্তলার যে মাতা ছিলেন অপ্সরা মেনকা, তো তিনি তার এক বান্ধবী ছিলেন, তিনি হচ্ছেন, নাম হলো সানুমতি। তাকে আমরা কোথায় দেখতে পাই? ষষ্ঠ অঙ্কে দেখতে পাই। কোথায় দেখতে পাই আমরা? ষষ্ঠ অঙ্কে তাকে দেখি যে তিনি এসে শকুন্তলাকে নিয়ে যান অপ্সরাশির তীর্থে, তো তাকে আমরা ষষ্ঠ অঙ্কে দেখতে পাই। মেনকা দিব্যাঙ্গনা, স্বর্গের অপ্সরা ও শকুন্তলার মাতা। তাহলে শকুন্তলার মাতা হচ্ছে অপ্সরা মেনকা এবং পিতা হচ্ছে বিশ্বামিত্র, ঋষি বিশ্বামিত্র, তোমরা সবাই জানো। এরপর হচ্ছে আমরা দুজন চেটি, পরবৃতিকা এবং মধুরিকা। এরা হচ্ছে প্রমোদ উদ্যান পালিকা। প্রমোদ উদ্যান পালিকা, উদ্যান পালিকা মানে হচ্ছে বাগান পরিচর্যা করেন তারা। ওকে, তারপরে হচ্ছে পিশুন রাজার প্রধান অমাত্য ও কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ মানে যাকে আমরা ক্যাশিয়ার বলে থাকি। রাজার প্রধান অমাত্য এবং কোষাধ্যক্ষ পিশুন। চতুরিকা রাজার পরিচারিকা, রাজার পরিচারিকা হচ্ছে চতুরিকা। নেক্সট তরলিকা বসুমতির পরিচারিকা, ঠিক আছে। বসুমতিকে রাজার একজন পত্নী বা মহিষী। আচ্ছা, এই যে লেখা রয়েছে দুষ্যন্তের পত্নী, দেখো বসুমতী। তারপর মাতুলি দেবরাজ ইন্দ্রের রথের সারথী, এটা একটা কিন্তু খুব ভালো একটা ক্যারেক্টার। রথের সারথী নাম হচ্ছে মাতুলি, যাকে আমরা ষষ্ঠ অঙ্কে পাই এবং সপ্তম অঙ্কে পাই। নেক্সট হচ্ছে কালনেমি ও তার বংশধর দুর্জয়, দেবতাদের শত্রু, ঠিক আছে। দেবতাদের শত্রু হচ্ছে কালনেমি এবং তার বংশধর দুর্জয়, দেবতাদের শত্রু। নেক্সট চলে আসি আমরা সপ্তম অঙ্ক এবং শেষ অঙ্ক। এখানে কে রয়েছেন? মারিচ, দিব্য ঋষি, দেবতা ও অসুরের পিতা। আমরা আগের দিন বলেছিলাম মারিচের অপর নাম কি? মারিচের অপর নাম কশ্যপ। কশ্যপ মুনি বা ঋষি কশ্যপ।
আচ্ছা, তাহলে দিব্য ঋষি দেবতা ও অসুরের পিতা হচ্ছেন মারিচ। অদিতি মারিচের পত্নী। নেক্সট সর্বদমন, যার অপর নাম ভরত, সেখান থেকে আমাদের নাম হয়েছে ভারতবর্ষ বা ভারত। রাজা দুষ্যন্তের পুত্র, এটা দুষ্যন্ত হবে, এটা রাজা দুষ্যন্তের পুত্র। কি নাম? সর্বদমন। কেন নাম সর্বদমন? নাম সর্বদমন কেন? কারণ তিনি সকলকে দমন করতেন, তাই তার নাম সর্বদমন। আমরা দেখেছি ছোটবেলায় সে সিংহ শিশুর কেশর ধরে টানাটানি করছিল, তাই না? তাই সকলকে দমন করেছিলেন বলে তার নাম হচ্ছে সর্বদমন, মাথায় রাখো এটা। নেক্সট হচ্ছে গালব, মারিচের শিষ্য। গালবকে মারিচের শিষ্য। সুব্রতা ও তার বান্ধবী, মারিচ আশ্রমের দুজন অপ্সরা, একজন হচ্ছে সুব্রতা আর একজন হচ্ছে তার বান্ধবী। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের সপ্তম অঙ্কের পরিচয় পর্ব। এখান থেকে প্রশ্ন একটা না একটা থাকবেই গ্যারান্টেড, যে এই ক্যারেক্টারটি কোন অঙ্কে দেখা যায় বা কোন কোন অঙ্কে আমরা তাকে দেখতে পাই। ঠিক আছে, এইভাবে হতে পারে, অথবা পরিচয় জানতে পারেন যে অমুক তিনি কে ছিলেন, তার পরিচয় কি, বা অমুকের পিতাকে বা অমুকের পুত্রকে, বা চেটি কে কে ছিলেন, বা মারিচের পত্নীকে, যা ইচ্ছা কিন্তু এইভাবে পরীক্ষাতে আসতে পারেন, এবং একটা না একটা এই পার্ট থেকে তোমরা পাবে গ্যারান্টেড, এটা বলতে পারি। চলো এবার নেক্সট আমরা চলে যাই অভিজ্ঞান শকুন্তলমের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর বা শ্লোক। আমরা প্রথম দিনই বলেছিলাম যে বেস্ট 5 শ্লোক আছে অভিজ্ঞান শকুন্তলমের, 5টা শ্লোক যেটা আমাদের মুখস্থ রাখতে হবে, এবং শুধু মুখস্থ নয়, আমাদের কিন্তু সঠিকভাবে উচ্চারণ করতে হবে, কারণ এটা ইন্টারভিউর জন্য কিন্তু মাস্ট। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারভিউতে জিজ্ঞেস করতেই পারেন আপনি একটা শ্লোক বলুন, শকুন্তলার একটা বিখ্যাত শ্লোক বলুন। যেমন ধরো আমরা প্রথমেই চলে আসি, নাটকের প্রথম শ্লোক নাম হচ্ছে নান্দি শ্লোক। আমরা প্রত্যেকেই জানি নান্দি কি, নাটকের প্রথম শ্লোক হচ্ছে নান্দি শ্লোক। দেখো, নান্দি হচ্ছে শুরু আর ভরতবাক্য হচ্ছে শেষ, আমরা তার পরিচয় মনে হয় আগে দিয়েছি। নান্দি হচ্ছে নাটকের শুরুতে যে মঙ্গলাচরণ বা মঙ্গলবাচক শ্লোক উচ্চারণ করা হয় তাকে বলা হয় নান্দি, যেটা আমরা সিনেমাতেও দেখতে পাই। বিভিন্ন সিনেমার ফার্স্ট সিনে হচ্ছে কোনো ভগবান বা আরাধ্য দেবতা তাদের, বা গুরুদেব পিতামাতা, যে বা গণেশ ঠাকুর, তার সামনে কিন্তু ধূপকাঠি জ্বলছে বা ওম যাই হোক থাকে, একটা মন্ত্র উচ্চারিত হয়, সেটা হচ্ছে নান্দি। এখানেও তাই, নাটকের প্রথম শ্লোক নান্দি শ্লোক। এটা কিন্তু নাটকের ঘটনার সাথে কোনো রকম সম্পর্ক থাকবে না। ঠিক আছে, আবার ভরতবাক্যও সেম, নাটকের ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট নাটক আমি একটা তৈরি করতে চলেছি বা একটা কাব্য তৈরি করতে চলেছি, তার প্রথমে একটা কাব্যের বা নাটকের মঙ্গলবাচক একটা শ্লোক উচ্চারণ করা হয়। সেটা কার উদ্দেশ্যে? নিজের পিতামাতা হতে পারে, গুরুজন গুরুদেব হতে পারে, আরাধ্য দেবতা হতে পারে। ঠিক আছে, কারণ আমরা নান্দির লক্ষণে কি দেখছি, আশীর্বচন সংযুক্তা স্তুতির যস্মাৎ প্রযুজ্যতে দেব দ্বিজ নৃপাদিনাং তস্মান নান্দিতি সঞ্জিতা। মানে আশীর্বাদ সূচক শ্লোক যেটা পাঠ করা হয় দেব দ্বিজ নৃপাদিনাং, মানে তার গুরুদেব ভগবান এবং দেবতা এবং তাদের গুরুদেবের উদ্দেশ্যে যে স্তুতি উল্লেখ বা পাঠ করা হয় সেটাকে বলা হয় নান্দি। দেখো, নাটক রচনার পূর্বে পিতামাতা গুরুজন অথবা আরাধ্য দেবতার উদ্দেশ্যে যে মঙ্গলময় বাণী উচ্চারিত হয় তাকেই নান্দি শ্লোক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নান্দি কাকে বলে। আমরা জানি নান্দি কয় প্রকার, নান্দি 4 প্রকার। কি কি? নমস্কৃতি, মাঙ্গলিকী, আশি এবং পত্রাবলী। কিন্তু আমাদের এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের নান্দি হচ্ছে পত্রাবলী শ্রেণীর নান্দি। আমাদের পত্রাবলীটা জানলেই হবে, তাও আমি বলে দিয়েছি 4টে, নমস্কৃতি, মাঙ্গলিকী, আশি এবং পত্রাবলী। কিন্তু আমাদের কোনটা? আমাদের হচ্ছে পত্রাবলী শ্রেণীর নান্দি পাঠ্য। এবার চলে আসি আমরা ফার্স্ট শ্লোক, যেটা মুখস্থ করতে হবে, বারবার বলছি। দেখো, ইয়া সৃষ্টি স্রষ্টুরাদ্যা বহুতি বিধির হুতং ইয়া হবি ইয়া চাহত্রী ইয়ে দে কালং বিধত্ত শ্রুতি বিষয় গুণা ইয়া স্থিতা ব্যাপ্য বিশ্বম ইয়ামাহু সর্ববীজ প্রকৃতি রীতি ইয়া প্রাণিনো প্রাণবন্তঃ প্রত্যেক সাবি প্রপন্ন স্তনবীর অবতু বস্তা বিরাষ্টাভিদিশ। আগে কি হতো, তোমরা যদি কেউ আছো যারা আগে পরীক্ষা দিয়ে থাকো, যখন মাল্টিপল চয়েস হতো না, তখন এরকম একটা শ্লোক তুলে দিয়ে বলা হতো যেটা শব্দগুলোকে ভাঙুন, মানে শব্দ ভেঙে, মানে সন্ধি বিচ্ছেদ করে পুনরায় লিখুন। তার মানে এই প্রত্যেকটা দেখো, যে সর্ববীজ প্রকৃতি রীতি, হ্যাঁ, তারপর প্রপন্ন স্তনভূর অবতু, এইগুলো সব কিন্তু সন্ধিযুক্ত পদ। তো এগুলোকে ভাঙলে ছোট 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 ওয়ার্ড বার হয়, কিন্তু এখন আমাদের সেরকম আর আসে না, যেহেতু মাল্টিপল চয়েস হয়ে গেছে, সেই সুযোগটা নেই। কিন্তু মাথায় রাখতে হবে, এইটা আমি মুখস্থ করলেই হবে না, সঠিক প্রপার উচ্চারণটাও দরকার। কারণ তুমি যখন ইন্টারভিউতে যাবে, আমরা অনেকেই জানি না এই যে আমরা উচ্চারণ করছি ইয়া সৃষ্টি, এটা অনেকেই ম্যাক্সিমাম উচ্চারণ করবে কিন্তু যা সৃষ্টি। তো যখনই তুমি ইন্টারভিউতে গিয়ে যা সৃষ্টি দিয়ে শুরু করবে, ওরা মনে মনে বলবে তুই যা বা আপনি যান। ঠিক আছে,
কারণ আমাদের প্রপার সংস্কৃত যখন আমরা ল্যাঙ্গুয়েজটাকে নিয়েছি বা পড়ছি, আমাদের প্রপার উচ্চারণটা কিন্তু দরকার। অতএব যেখানে উন্তস্থ জ রয়েছে সেটার উচ্চারণ নট জ, য়, ঠিক আছে। ইয়া সৃষ্টি স্রষ্টুরাদ্যা বহতি বিধির হুতং ইয়া হবি ইয়া চা হত্রি ইয়ে দে কালং বিধত্ত শ্রুতি বিষয় গুণা ইয়া স্থিতা ব্যাপ্য বিশ্বম ইয়ামাহ সর্ববীজ প্রকৃতি রীতি ইয়া প্রাণিনঃ প্রাণবন্তঃ প্রত্যক্ষাভি প্রপন্নস্তনুবিরবতু বস্তাভিরস্তাভিদিশ। তো এই উচ্চারণটা আমি তোমাদের এটা বলতে গিয়ে এই উচ্চারণটার সম্পর্কে একটু নলেজ দিয়ে দিই তোমাদের। ধরো আমরা না ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা প্রথম সংস্কৃত শিখছি তারা এই হসন্তর ব্যবহারটা খুব একটা ভালো করতে চাই না, ভুলে যাই, বারবার বলতে হয়। আমরা বিসর্গর ব্যবহারটা করতে চাই না, কারণ আমরা ভাবি বাংলার মতো খুব একটা মানে না দিলেও কোনো সমস্যা নয়। না, সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু উচ্চারণ একটা ম্যাটার করে। তুমি যদি বলো যে আমরা বাংলায় বলি এটা কি লিখলাম, এটা হচ্ছে বন লিখলাম, আমরা কি লিখছি, এটাকে বন লিখছি। কিন্তু বন বাংলার ক্ষেত্রে আমরা বন বলতে পারি, কিন্তু সংস্কৃতে যদি বলতে হয় এটাকে বলবো বন, তাই তো? তাহলে অতএব বাংলা এবং সংস্কৃতের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো সেখানে কি হচ্ছে, এই যে পার্থক্যটা আমি একটু বুঝিয়ে দিই। আমাদের হসন্ত আর বিসর্গ এই দুটো আমরা কিভাবে ইউজ করব এবং কোথায় গিয়ে আমাদের উচ্চারণটা শুদ্ধ হবে এর ফলে। দেখো, এর জন্য একটা গল্প বলি তোমাদেরকে। আমি বললাম যে সাপোজ আমি বনটা দিয়েই বললাম যে বন, তাহলে আমি কি বলেছি সংস্কৃত উচ্চারণ কি হবে, লাস্টে অ রয়েছে তাই বন হবে। তো ধরে নাও তুমি বাইক চালিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে স্মুথলি একা একা যাচ্ছ, নিজের মনে একটা গুনগুন করতে করতে বাইক চালিয়ে যাচ্ছ। তো হঠাৎ করে তোমার পিছন দিয়ে কেউ একজন তোমার বয়সী কেউ একজন বাইক নিয়ে হুশ করে বেরিয়ে গেল। এবার তোমার ইয়াং ব্লাড, তুমি দেখছো আমাকে টেক্কা দিয়ে বেরিয়ে গেল, তুমি কি করবে? তুমি সাথে সাথে পিক আপ বাড়িয়ে দেবে, তুমি জোরে চলতে শুরু করলে। এই জোরে চলতে চলতে হঠাৎ করে সামনে একটা গাড়ি চলে আসলো, তুমি কি করবে? ব্রেক কষবে, তার মানে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে, ডিস ব্রেক। তো এটাও তাই, একদমই তাই। এই ব্রেক হচ্ছে হসন্ত আর বিসর্গ হচ্ছে পিক আপ, ঠিক আছে, বা অ্যাক্সেলারেটর। তাহলে কি হচ্ছে, তুমি স্মুথলি বন উচ্চারণ করছি, আমি বন করছি, হঠাৎ করে তোমার পাশ দিয়ে কেউ বেরিয়ে গেল বাইক নিয়ে, তুমি পিক আপ বাড়িয়ে দিলে, দিয়ে দিলে একটা বিসর্গ, তখন উচ্চারণ কি হয়ে যাবে, বনা। তার মানে তুমি হঠাৎ করে স্পিড বাড়িয়ে দিলে। কিন্তু হঠাৎ করে যদি আমার সামনে কোনো গাড়ি চলে আসে, তখন কি হবে, তুমি এই বিসর্গের জায়গায় তুমি হসন্ত বসিয়ে দিলে, তাহলে কি হলো, আমি ডিস ব্রেক মারলাম, বন হয়ে গেল, অ চলে গেল। তাহলে বন, বন, বন। তাহলে এই যে উচ্চারণটা, এইটা যদি আমরা প্রপারলি না করি তাহলে কিন্তু শুনতে ভালো লাগে না, এবং শ্লোক কিন্তু শ্রুতি মাধুর্যের উপর নির্ভর করে, ঠিক আছে। তাই এটা খেয়াল রাখতে হবে, আমাদের উচ্চারণ প্রণালী কিন্তু অবশ্যই ভালো করতে হবে। চলো এবার কি বলেছে, এই শ্লোকে মহাকবি কালিদাস তার আরাধ্য দেবতা অষ্টমূর্তিধর শিবের স্তুতি করেছেন। যেটা বলেছিলাম, এখানে অষ্টমূর্তিধর শিবের তিনি স্তুতি করেছেন। যে কেউ থাকতে পারে, পিতামাতা, গুরুজন এবং আরাধ্য দেবতা। তো মহাকবি কালিদাস অষ্টমূর্তিধর শিবের স্তুতি করেছেন কেন? কারণ মহাকবি কালিদাস কিন্তু কি শৈব ছিলেন। শৈব মানে তিনি শিব ভক্ত ছিলেন। অনেকে ভাবেন হচ্ছে তিনি সরস্বতীর ভক্ত, না, সরস্বতীর বর পুত্র, কিন্তু সরস্বতী তাকে বর দিয়েছিলেন, কিন্তু তিনি ভক্ত ছিলেন হচ্ছে মহাদেবের। ওকে, চলো তাহলে এটা মুখস্থ করতে হবে, নান্দি শ্লোক। নেক্সট আসি, এই যে অষ্টমূর্তিধর শিবের কথা বললাম আমরা, এই অষ্টমূর্তিধর শিবের 8টি মূর্তি কি কি, অষ্টমূর্তি কি কি? জল, আগুন, যজমান, সূর্য, চন্দ্র, আকাশ, বায়ু এবং পৃথিবী, ঠিক আছে। এটা একটা শ্লোকের আকারে বলা যায়, ছেড়ে দাও, দরকার নেই, ওটা অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। অষ্টমূর্তিধর শিবের 8টি মূর্তি হচ্ছে, জল আমরা জানি, আগুন জানি, যজমান, এটা আবার অনেকে আমরা জানি না। যজমান জানলেও কিন্তু আমরা মোটামুটি একটু উল্টো জানি বা ভুলও জানতে পারি, বলে দিচ্ছি আমি। সূর্য, চন্দ্র, আকাশ, বায়ু, পৃথিবী জানি। যজমান কাকে বলে? যজমান হচ্ছে, ধরে নাও একদম যদি স্বাভাবিক সাধারণভাবে বলতে যাই, যে এখানে একটা আমরা যে পুজো করাই না, পুজো করি বাড়িতে, সেই রিলেটেড। তার মানে যজমান হচ্ছে কারা? আমরা অনেকে ভাবে যে পুরোহিত তাকে আমরা যজমান ভাবে, অনেকে ভাবে, কিন্তু এটা কিন্তু না, অ্যাকচুয়ালি পুরোহিতের যে কাস্টমার সে হচ্ছে অ্যাকচুয়ালি যজমান, ঠিক আছে। মানে আমরা যে পুরোহিতকে ডাকলাম, বললাম যে আমার বাড়িতে একটা লক্ষ্মী পুজো করতে হবে, তাহলে যজমান হলো আমরা, ঠিক আছে, আমরা যজমান, তিনি পুরোহিত, বোঝা গেল। তাহলে যজমান, সূর্য, চন্দ্র, আকাশ, বায়ু এবং পৃথিবী, এই 8টা মূর্তি হচ্ছে অষ্টমূর্তি শিবের বা মহাদেবের। এবার 2 নম্বর শ্লোক দেখো, 1 নম্বর শ্লোক নান্দি, 2 নম্বর শ্লোক ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা অনেকেরই অজানা, এবং শুনে নাও বিষয়টা, নাটকের বীজ শ্লোক, ঠিক আছে, নাটকের বীজ শ্লোক বলা হচ্ছে। বীজ মানে সিড। আচ্ছা,
কোনটা? প্রথম অঙ্কের 12 নম্বর শ্লোক, যার যে বই থাকুক না কেন প্রথম অঙ্কের 12 নম্বর শ্লোক। শ্লোকটা হচ্ছে জন্ম, দেখো এখানে আমার উচ্চারণ জন্ম, কারণ বর্গীয় জ আছে। জন্ম যস্য পুরোর বংশে যুক্ত রূপ মিদং তব পুত্র মেবং গুণোপেতং চক্রবর্তী নমাপ্নুহি। তো এই যে 12 নম্বর শ্লোকটা, এটাকে বলা হচ্ছে নাটকের বীজ শ্লোক, নাটকের বীজ শ্লোক। তো এখানে প্রশ্ন হচ্ছে নাটকের বীজ শ্লোক তো বললাম, কেন বীজ শ্লোক বলা হয়, এটা ইন্টারভিউর প্রশ্ন। ওকে, দেখো কি হয়েছিল, প্রসঙ্গটা কোথায় হয়েছিল, বা একটা বীজ কাকে বলে? একটা বীজের মধ্যে একটা গোটা মহিরুহ বা একটা বড় বৃক্ষ নিহিত থাকে, বা আমরা বলতে পারি একটা বীজের মধ্যে গাছের ভবিষ্যৎ লুকিয়ে থাকে। আমরা যদি বট গাছ ধরি, বট গাছের যে ফল, ফলের ভেতরে বীজ থাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এতটাই ছোট যে আমাদের ভালো করে দেখতে হবে, ছোট, একদমই ছোট, কিন্তু সেই বীজটা থেকেই যখন গাছ হয় একটা বড় মহিরুহে পরিণত হয়। তার মানে একটা বীজের মধ্যে একটা গোটা গাছের ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে। তো এই শ্লোকটার মধ্যেও পুরো নাটকটার ভবিষ্যৎটা লুকিয়ে রয়েছে। কিভাবে? আমরা জানি যে যখন বৈখানসের কথায় মহারাজ দুষ্যন্ত বাণ সংবরণ করেছিলেন, তখন তাকে তিনি বলেছিলেন যে জন্মযশ পুরুর বংশে যুক্তরূপ মিদং তব, আপনি যেমন পুরুর বংশে জন্মগ্রহণ করে বংশকে গৌরবান্বিত করেছেন, ঠিক তেমনি পুত্র মেয়ে এবং গুণোপেতং চক্রবর্তী নমাপ্নুহি, ঠিক তেমনি আপনার একটা পুত্র সন্তান জন্মাবেন রাজ চক্রবর্তী লক্ষণযুক্ত, এবং সে পরবর্তীকালে শাসন করবে সকলকে। ঠিক আছে, তো আমরা দেখতে পাই যে পরবর্তীকালে কিন্তু সপ্তম অঙ্কে গিয়ে সেটাই আমরা দেখেছি, যে তাদের মানে শকুন্তলা এবং দুষ্যন্তের যে পুত্র সর্বদমন বা ভরত, তিনি কিন্তু ভবিষ্যতে গিয়ে সমগ্র পৃথিবী বা ভারতকে শাসন করেছিলেন। তাহলে সেই যে প্রথম অঙ্কে দেওয়া যে আশীর্বাদ বা বর যাই বলো, সেটা কিন্তু ফুলে যায় শেষে গিয়ে দেখছি। তার মানে পুরো নাটকটা লাস্ট পরিণতিটা কিন্তু সেই এই শ্লোকের মধ্যে নিহিত আছে, সেই জন্য বলা হয় নাটকের বীজ শ্লোক। এটা কিন্তু মাইন্ড ইট, মাথায় দেখো, হয়ে গেল, মুখস্থ করতে হবে। নেক্সট বিচিন্তয়ন্তী যমনন্য মানুষ। আচ্ছা এটা দেখো চতুর্থ, ওহো এটা এখানে না, এটা একটু ঠিক করে নেবে, এটা হচ্ছে চতুর্থ অঙ্কের প্রথম শ্লোক, 4-এর 1 বলতে পারি। হ্যাঁ, চতুর্থ অঙ্কের প্রথম শ্লোক, এটা চতুর্থ অঙ্কের প্রথম শ্লোক, বিচিন্তয়ন্তী যমনন্য মানসা, বা এখানে লিখে নিতে পারো বা তোমরা একটা নোট করে নেবে, এটা হচ্ছে দুর্বাসার অভিশাপ। ঠিক আছে, এটা দুর্বাসার অভিশাপ। তো তিনি কি হয়েছিল, যখন চতুর্থ অঙ্কে দেখো আমরা না নাটকের শুরুতেই বলা আছে যে নাটকে কি কি দেখানো যাবে না, নাটকে বিভিন্ন জিনিস ওপেনলি বলা যাবে না, তার মধ্যে একটা হচ্ছে এই অভিশাপ বাণী, সেই জন্য একটা নেপথ্য থেকে দেওয়া হয়েছে। দেখো কি বলছে, বিচিন্তয়ন্তী যমনন্য মানুষা তপধানং বেচ্ছি ন মাম উপস্থিতম স্মরিষ্যতি ত্বাং ন সবোধিতে অপি সন কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব। খুব সুন্দর একটা শ্লোক। হয়েছিল কি, যে তিনি যখন আশ্রমে প্রবেশ করলেন, তখন দেখছে শকুন্তলা এতটাই রাজার চিন্তায় বিভোর যে কে আসছে কে যাচ্ছে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তো যখন দুর্বাসা প্রবেশ করেছেন এবং ডাকছেন, তার কথা কিন্তু তার কর্ণগোচর হয়নি, মানে শকুন্তলার কর্ণগোচর হয়নি। তখন দেখছে যে আমি এসছি, আমাকে এতটা অবজ্ঞা, সে তার মতো ভেবেই যাচ্ছে। তখন বলছে যে রে অতিথি পরা ভাবিনি, মানে ওহে অতিথিকে অবজ্ঞাকারিণী, বিচিন্তয়ন্তী ইয়ম অনন্য মানুষ তপধানং বেচ্ছি ন মাম উপস্থিতম। বলছে তুই যার কথা চিন্তা করতে করতে আমার মতো একজন তাপসকে অবজ্ঞা করলি বা অবজ্ঞা করলি, স্মরিষ্যতি ত্বাং ন সবোধিতে অপি সন কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব, সেও তোকে ভুলে যাবে, তুই মনে করে দিলেও সে তোকে চিনতে পারবে না। দেখো প্রথম চতুর্থ অঙ্কের প্রথম অঙ্কের যে শ্লোক, সেটা কিভাবে ফলে গেছে, যার ফলেই কিন্তু রাজা তাকে প্রত্যাখ্যান করেছিলেন। এবং আমরা বলতে পারি যে এই অভিশাপটার কি দরকার ছিল, অভিশাপটা যদি না হতো তাহলে পঞ্চম অঙ্কে নাটকটি শেষ হয়ে যেত। কি করে? অঙ্গুরীয়টি দেখাতো, রাজা তাকে মেনে নিতেন। তো এই শ্লোকটার মাধ্যমে বা এই অভিশাপটা দেখানোই হয়েছে হচ্ছে যাতে আমরা এটাকে আরো একটু ইন্টারেস্ট করতে পারি, আর একটু থ্রিলার আর বা সাসপেন্স আনতে পারি, আর একটু ইন্টারেস্ট এবং এটাকে দীর্ঘায়িত করতে পারি নাটকটাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের দুর্বাসার অভিশাপ, মুখস্থ করবে প্রত্যেকে। নেক্সট চলে আসি হংসবধিকার গান, পঞ্চম অঙ্কের প্রথম শ্লোক। অভিনব মধু লোলুপস্তং তথা পরিচুম্বচ্যুত মঞ্জরিন কমল বসতি মাত্র নিবৃত্ত মধু করো বিস্মৃত ওপি এনাং কথম। আচ্ছা আমি এগুলো বাংলায় দিয়েছি, তোমরা একটু কমেন্ট করে জানাবে। যদি মনে হয় এগুলো দেবনাগরীতে দিলে তোমাদের অসুবিধা নেই বা সুবিধা হয়, তাহলে আমি কিন্তু দেবনাগরীতেই দেবো, তোমাদের সুবিধার্থে আমি বাংলায় দিয়েছি। তো তোমরা একটু কমেন্টে জানাবে, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, ভালো মন্দ যা থাকবে সেটা একটু কমেন্টে জানাবে। ওকে, তো দেখো হংসবধিকার গান, এটা হচ্ছে পঞ্চম অঙ্ক,
পঞ্চম অঙ্কের প্রথম শ্লোক হচ্ছে হংসবধিকার গান। এটাও একটা মুখস্থ করার একটা শ্লোক। কি হয়েছিল, এখানে রাজাকে তিরস্কার করবার জন্য হংসবধিকা মানে রাজার একজন মহিষী তিনি এই গানটা বলেছিলেন যে অভিনব মধু লোলুপস্তং তথা পরিচুম্ব চ্যুত মঞ্জরিম কমল বসতি মাত্র নিবৃত মধুকর বিস্মিত এনাং কথম। মানে হলো গিয়ে যে মধুকর যেমন কখনো এক ফুল থেকে মধু খায় না, এক ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহ করে করে বেড়ায়, ঠিক তেমনি রাজাও এক নারীতে কখনো সন্তুষ্ট হন না, তিনি এক নারী থেকে অন্য নারীতে ঘুরে বেড়ান। এই হচ্ছে তার বক্তব্য ছিল। তো রাজাকে এখানে কার সাথে তুলনা করা হয়েছে? মধুকরের সাথে তুলনা করা হয়েছে। মাথায় রেখো, রাজাকে মধুকরের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে পঞ্চম অঙ্কের প্রথম শ্লোক। নেক্সট ভরত বাক্য। ভরত বাক্য হচ্ছে আমাদের বেস্ট 5 শ্লোকের লাস্ট শ্লোকটা। ভরত বাক্য বলছে যে সপ্তম অঙ্কের শেষ শ্লোক, প্রবর্ততাং প্রকৃতি হিতায় পার্থিব সরস্বতী শ্রুতি মহতাং মহিয়তাম মমাপি চক সপয়ত নীল লোহিত পুনর্ভবং পরিগত শক্তির আত্মভূ। আচ্ছা, ভরত বাক্য, এই যে নামটা রয়েছে ভরত বাক্য, এটা কিন্তু একটু বুঝে নিতে হবে কাকে বলা হয় ভরত বাক্য। ভরত বাক্য যেটা বললাম যে আমাদের যে কোনো কাব্য, নাটক, সিনেমা যাই বলো না কেন, তার শেষে যেটা থাকে আমাদের সিনেমার নায়ক নায়িকা বা পাত্র পাত্রীরা একত্রিত হয়ে যে গানটা করেন বা শ্লোক উচ্চারণ করে তাকে বলা হয় ভরত বাক্য। তো এখানেও তাই নাটকের পাত্র পাত্রীরা নাটকের মঙ্গল কামনায়, নাটকের মানে আশীর্বাদ, সরি এটা হচ্ছে আশীর্বাদ, তো আশীর্বাদ সূচক একটা শ্লোক হচ্ছে কি হচ্ছে না ভরত বাক্য। তারা সকলে সমবেত হয়ে যেটা করছেন সেটা হচ্ছে ভরত বাক্য। তো প্রবর্ততাং প্রকৃতি হিতায় পার্থিব সরস্বতী শ্রুতি মহতাং মহিয়তাং মমাপিচক সপয়ত নীল লোহিত পুনর্ভবং পরিগত শক্তির আত্মভূ, এটাও মুখস্থ করতে হবে। তো এই ছিল বেস্ট 5 শ্লোক অভিজ্ঞান শকুন্তলম নাটকের। প্রত্যেকে এই 5টা সঠিক স্পেলিং সহ, সঠিক উচ্চারণ সহ কিন্তু তোমাদেরকে এটা জেনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। এই 5টা তোমাদের মিনিমাম, এই 5টা তোমাদেরকে জানতে হবে। ওকে, চলো এবার নেক্সট আমাদের অভিজ্ঞান শকুন্তলমের আজকের পার্টটুকু কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা আবার আলোচনা করব পরের ক্লাসে। কিন্তু এরপরে আমরা যেহেতু বলেছিলাম আমরা অর্ধেকটা সাহিত্য ইতিহাস পাঠ বা এই জিনিসগুলো করবো, আর অর্ধেকটা আমরা ব্যাকরণের দিকে ফোকাস করব। কারণ ব্যাকরণ মুখস্থ করে করা যাবে না, আমাদেরকে কি করতে হবে না, বুঝে করতে হবে। তো চলো আমরা আজকে কারক বিভক্তি শুরু করব। ঠিক আছে, কারক বিভক্তি শুরু করব তার আগে আমরা যতদূর মনে হয় আমরা ফার্স্ট ক্লাসে কারকের একটা চার্ট দিয়ে দিয়েছিলাম তোমাদের, যে কোথায় কি কারক হয়, কি থাকলে আমরা বুঝবো যে কোন কারক হচ্ছে। সিম্বলিক যে একটা চার্ট দিয়েছিলাম, যে প্রাথমিকভাবে আমরা কি দেখে বুঝবো যে এটা কর্তৃকারক হয়েছে, কর্মকারক হয়েছে, করণকারক হয়েছে। হ্যাঁ, ডিটেলসে গেলে হয়তো সবসময় সেটা ফলো করবে না, কিন্তু প্রাথমিকভাবে আমরা দেখে অন্তত বুঝতে পারবো যে 90% এটা এই কারক হওয়া বা এই বিভক্তি হওয়ার চান্সেস রয়েছে, সেটা আমরা দিয়ে দিয়েছি। প্রত্যেকে সেটা যদি বুঝতে পারো তাহলে ওখানেই তোমাদের 50% কারকের ধারণাটা চলে আসবে। এবার আমরা একে একে আসবো কারক বিভক্তি। দেখো, আমরা প্রথম দিনই বলেছিলাম যে এত কম সময়ের মধ্যে পুরোটা ডিটেলসটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা সম্ভব নয়, তাহলে আমরা সিলেবাস কমপ্লিট করতে পারবো না। যেহেতু আমরা ধরে নেবো যে তোমরা এসএলএসটি এইচএস লেভেল দিচ্ছ, মানে সবাই মাস্টার ডিগ্রি করেছো, তো ধরে নেবো তোমরা মোটামুটি গ্রামারটা জানো বা পড়েছো, আগে 11, 12 গ্রাজুয়েশনে পড়েছো, মাস্টারে পড়েছো। তো আমরা এখন তোমাদেরকে যে জায়গাগুলো মেন ফোকাস করা দরকার বলে মনে হবে সেই জায়গাগুলো তোমাদেরকে ধরিয়ে দেবো। এরপরেও যদি মনে হয় যে কোনো সূত্র মিস হলো বা তোমাদের জানা দরকার, তোমরা বুঝতে পারোনি, সেটা একটু কমেন্ট বক্সে তোমরা একটু কমেন্ট করবে, আমি নিশ্চয়ই সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কারণ তোমাদের কোয়ারিজ তোমরা কমেন্টে না বললে আমরা বুঝতে পারবো না। চলো আমরা শুরু করি কারক বিভক্তির প্রথম থেকে আমরা শুরু করবো একে একে। তো দেখো, কারক বিভক্তি, কারক কাকে বলে? কারক আলাদা জিনিস, বিভক্তি আলাদা জিনিস, কিন্তু একে অপরের পরিপূরক, একে অপরের সাথে থাকছে। তো এবার কারক কাকে বলে? দেখো, ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ বাক্যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, বাক্যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, তাকে বলা হয় কারক। উদাহরণ কি বলেছে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কারক। তো উদাহরণে একটা আমরা বলতে পারি যে রাম অন্নম খাদতি। দেখো, এখানে ক্রিয়াপদ, আমাদের না কারক জানতে গেলে সবার আগে ক্রিয়াপদ আর কর্মটা বুঝতে হবে। অনেকেই কর্মটাকেই ক্রিয়াপদ ভাবে বা বলে ফেলে, কিন্তু না, ক্রিয়াপদ হচ্ছে যেটা কাজ করা, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে কর্ম। ঠিক আছে, তাহলে সবার আগে যে কোনো একটা সেন্টেন্সে আমরা দেখবো যে ক্রিয়াপদ কোনটা আছে, ধাতুরূপ কোনটা আছে, কাজ করা কোনটা আছে। তো রাম অন্নম খাদতি মানে রাম ভাত খায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি
যে খাদতি, এক মিনিট, এই খাদতিটা হচ্ছে ক্রিয়াপদ, ঠিক আছে? খাদতি হলো ক্রিয়াপদ। তো এই যে খাচ্ছে, এই খাওয়া কাজটার সাথে ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কারক। তাহলে এই ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলা হচ্ছে। তো দেখো এই খাদতির সঙ্গে আর কার কার কি সম্পর্ক রয়েছে দেখো। তো দেখো রাম অন্ন, আমরা যদি প্রশ্ন করি যে কে খায়, দেখো আমরা উত্তর পাচ্ছি রাম খায়, তাই না? আমরা যদি প্রশ্ন করি কি খায়, তাহলে উত্তর পাচ্ছি অন্ন খায়। তাহলে খাদতির সাথে রাম যুক্ত, খাদতির সাথে অন্নও যুক্ত। তার মানে ক্রিয়াপদের সাথে কে কে যুক্ত হলো? রাম এবং অন্ন দুটোই। তার মানে ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই আমরা বলছি কারক। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? তো এইরকম হচ্ছে কারক হলো। তাহলে কারক কোনটা? রামও কারক এবং অন্য কারক। নেক্সট হচ্ছে বিভক্তি। দেখো বিভক্তিতে কি বলছে যে সংখ্যা কারকাদি বোধ হচ্ছে বিভক্তি, অর্থাৎ যার দ্বারা আমরা প্রাতিপদিকের, যার দ্বারা আমরা প্রাতিপদিকের কারক লিঙ্গ সংখ্যা বুঝতে পারি তাকে বিভক্তি বলা হচ্ছে। উদাহরণ নর থেকে নর। দেখো প্রাতিপদিক কাকে বলে? প্রাতিপদিক হচ্ছে যার শুধুমাত্র অর্থ আছে, বিভক্তিহীন অর্থযুক্ত শব্দকে বলা হয় প্রাতিপদিক। বিভক্তিহীন অর্থযুক্ত শব্দকে বলা হয় প্রাতিপদিক। যেমন ধরো নর, এটা হচ্ছে প্রাতিপদিক। কারণ আমরা যদি নর বলি, দেখো নর মানে মানুষ, এর মধ্যে ছেলে মানুষ, পুরুষ মানুষ, কটা মানুষ কিচ্ছু বলা নেই। কিন্তু যখনই আমি পুংলিঙ্গের প্রথমে এক বচন দিয়ে দেবো তখন এটা হয়ে গেল একজন পুরুষ মানুষ। তার মানে এই বিভক্তিটা হচ্ছে, বিসর্গটা হচ্ছে বিভক্তি। তার মানে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম হ্যাঁ এই নর মানে হচ্ছে পুরুষ মানুষ, কারণ নারী নয়, ঠিক আছে? এবং কজন না, এটা এক বচন রয়েছে, মানে একের এক বচন রয়েছে, তার মানে একজন পুরুষ মানুষ। এই হচ্ছে বিভক্তি। যদি আমি এটা বলতাম যে নর, এটা মানে কোনো মানেই হচ্ছে না, জাস্ট মানে হচ্ছে, অর্থ হচ্ছে যে একজন মানুষ। এবার এর সাথে যখনই আমি মহাসন্ত দিয়ে দিলাম তখন এটা হয়ে গেল নরম, মানে দ্বিতীয়ার এক বচন। তার মানে নরম দ্বিতীয়া কাকে বলে আমরা আগে জেনেছি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে দ্বিতীয় বিভক্তি হয়। তার মানে এই ময় হসন্ত দিলাম, তার মানে এটার মানে হয়ে গেল একজন পুরুষ মানুষকে, একজন পুরুষকে, কি বা কাকে? একজন পুরুষকে। বোঝা গেল? এই হচ্ছে বিভক্তি। এবার এই কারক আর বিভক্তি একই সঙ্গে বসবে। কারক হলে বিভক্তি হবেই, কিন্তু বিভক্তি হলে কারক নাও হতে পারে, ঠিক আছে? তো দেখো কারক সাধারণত কয় প্রকার? কারক সাধারণত আমরা জানি 6 প্রকার। আমরা ছোটবেলা থেকে পড়েছি কারক 6 প্রকার। কি কি? দেখো কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান বা নিমিত্ত কারক, অপাদান কারক আর অধিকরণ কারক। এটা আমরা পড়েছি। এবং আমরা এটাও জানি যে কর্তৃকারকে প্রথমা বিভক্তি, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, করণ কারকে তৃতীয় বিভক্তি, সম্প্রদানে চতুর্থী, তারপরে অপাদানে পঞ্চমী আর অধিকরণে সপ্তমী, ঠিক আছে? কিন্তু ষষ্ঠী কোথায় গেল? ষষ্ঠী হচ্ছে যে পদ, সম্বন্ধ পদ। তাহলে আমরা এইভাবে কারক পড়েছি, কারণ আমাদের ওই যে বিভক্তিগুলো আছে না, যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এইগুলোকে ঠিক রাখার জন্য আমরা কিন্তু কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান বা নিমিত্ত, অপাদান, সম্বন্ধ, অধিকরণ, এইভাবে আমরা সাজিয়েছি। তাহলে কারক 6 প্রকার আমরা জানি, কর্তৃকর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। কিন্তু এবার যেটা আমরা জানি না, নতুন একটা জিনিস জানবো, সেটা আমরা একটু দেখে নিই। বলছে যে কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবে যে এই বিষয়টা তোমরা কারা জানো। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে কারকের বিন্যাস করা হয়েছে এইভাবে। অপাদান, এটা একটা শ্লোক, হ্যাঁ, অপাদান, অধিকরণ, অধিকরণ, করণাধার ও কর্মকর্তা। অপাদান, অধিকরণ, করণাধার ও কর্মকর্তা। এখানে দেখো 6টা কারক রয়েছে। কি কি? অপাদান, অধিকরণ, করণ, অপাদান, অধিকরণ, করণাধার। অপাদান, সম্প্রদান, করণাধার হবে, হ্যাঁ, অপাদান, সম্প্রদান। এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে। অপাদান, সম্প্রদান, করণ, অধিকরণ, কর্মকর্তা। আমি একটু ঠিক করে দিই এখানে। অপাদান, এটা হবে সম্প্রদান। একই জিনিস দুবার রিপিট হয়ে গেছে, হ্যাঁ, এটা অপাদান, সম্প্রদান। তোমরা এখানেও একটু যদি নোট করো, তোমরা এখানে একটু সম্প্রদান লিখে নাও। অপাদান, সম্প্রদান, করণাধার ও কর্মকর্তা। তাহলে এই যে অপাদান, সম্প্রদান, করণ, অধিকরণ, কর্মকর্তা, এটা কেন, বা এটা কেন আমরা করব, কেন
এইভাবে সাজানো রয়েছে, দেখো একটা অ্যারো দেওয়া রয়েছে না, এই যে অ্যারোটারও একটা মানে আছে। তো কি এটা, দেখো এখানে বলছে যে ব্যবহার করবার ক্ষেত্রে আমরা যখন বাক্যে প্রয়োগ করব সেই ব্যবহারিক ক্ষেত্রে কারকের বিন্যাস এইভাবে হবে, মানে সবার প্রথমে হবে অপাদান, তারপর সম্প্রদান, তারপর করণ, তারপর অধিকরণ, তারপর কর্ম, তারপর কর্তা। কিভাবে বুঝতে পারলাম না, দেখো কিভাবে এটা সম্ভব হয়। বলছে যে যদি কোথাও কোনো বাক্যে একটি শব্দে দুটি কারক হওয়ার সম্ভাবনা থাকে, একটি শব্দে দুটি কারক হওয়ার সম্ভাবনা থাকে, মানে কখনো আমার মনে হতে পারে যে এটা কর্তৃকারক হবে, কখনো মনে হতে পারে না এটা কর্মকারক হবে, কখনো মনে হতে পারে যে অপাদান হবে, কখনো মনে হতে পারে সম্প্রদান হবে। তো সেই রকম যদি প্রবলেম কোথাও ক্রিয়েট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সবসময় ওপর থেকে নিচের দিকে মানে পরেরটা, অপাদান প্রথমে, তারপরে সম্প্রদান, তারপরে করণ, তারপর অধিকরণ, তারপর কর্ম, তারপর কর্তা, এই অনুযায়ী পরেরটা আমরা অ্যাপ্লাই করবো। পরেরটা মানে কি, দেখা গেল কোথাও অপাদান এবং সম্প্রদান দুটোই হচ্ছে বলে মনে হচ্ছে, তখন আমরা নিচেরটা মানে সম্প্রদানটাকে অ্যাপ্লাই করব। কোথাও করণ অধিকরণ হলে অধিকরণটাকে অ্যাপ্লাই করব, কোথাও আবার কর্মকর্তা হলে আমরা পরেরটাকে অ্যাপ্লাই করব, কর্তাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, একটা সুন্দর এক্সাম্পল দিয়ে দেখি, দেখো তোমাদের ভুলটা কোথায় হয় বা তোমরা কোথায় ভুল করে থাকো। ঠিক আছে, তো দেখবে এই যে আমি লিখেছি বৃক্ষাত আম্রং পততি, মানে গাছ থেকে আম পড়ছে। তো এই যে বৃক্ষাত আম্রং পততি, দেখো বাংলার ক্ষেত্রে না একটা বাচ্য আছে কর্মকর্তৃ বাচ্য, তোমরা শুনেছো হয়তো কর্মকর্তৃ বাচ্য, কিন্তু অ্যাকচুয়ালি সংস্কৃতের ক্ষেত্রে কর্মকর্তৃ বাচ্য বলে কিছু হয় না, হয় কর্ম নয় কর্তৃ, যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, বৃক্ষাত আম্রং পততি মানে গাছ থেকে আম পড়ছে। এক্ষেত্রে যদি দেখতে যাই যে যে গাছ থেকে আম পড়ছে, বৃক্ষাত আম্রং পততি, এটাতে কি হবে, মানে হচ্ছে গাছ থেকে আম্রং পততি। এবার একই সাথে না আমরা আরেকটা সেন্টেন্স এখানে লিখি যে বৃক্ষাত রাম পততি। দেখো বৃক্ষাত রাম পততি, এই দুটোর মধ্যে ম্যাজিকটা দেখো, মজাটা দেখো। আমি যদি বলি যে বৃক্ষ থেকে আম পড়ছে, এটা কি কারক হয়েছে, ম্যাক্সিমাম 100% উত্তর দেবে যেটা কর্মকারক হয়েছে, তাই তো, কর্মকারক হয়েছে। কিন্তু আমি বলবো না, ভুল, এটা কর্মকারক হয়নি। তোমরা বলবে কি করে, আমরং রয়েছে, আমরং তো কর্মকারকই রয়েছে। আমি বলবো না, এটা প্রথমাও হয়েছে, প্রথমাতেও আমরংই রয়েছে, যেমন ফল শব্দ, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, তাহলে একের একেও কিন্তু আমরং রয়েছে, আবার দুইয়ের একেও আমরং রয়েছে। তাহলে আমি কি করে বলতে পারি যে এটা তোমার কর্মকারক হয়েছে, কারণ আমরা কি দিয়ে প্রশ্ন করেছি তাই উত্তর পেয়েছি, তাই আমি বলতে পারি এটা কর্মকারক হয়েছে। কিভাবে, গাছ থেকে আম পড়ছে, কি পড়ছে না আম পড়ছে, তাহলে কর্মকারক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু না, এটাকে যদি আমরা বলতে চাই এটা কর্মকারক নয়, এটা কর্তৃকারক। কেন কর্তৃকারক, দেখো প্রথম যে উদাহরণটা আমি লিখেছি এটা দেখো, বৃক্ষাত রাম পততি, তোমরা কিন্তু এটাকে বৃক্ষাত রাম পততি, বৃক্ষাত আম পততি, এই তো পার্থক্য। গাছ থেকে রাম পড়ে গেল, গাছ থেকে আম পড়ে গেল, গাছ রাম উঠেছে আম পাড়তে, গাছ থেকে পড়ে গেল। তাহলে এই যে বৃক্ষাত রাম পততি, বৃক্ষাত আমরং পততি, অর্থে শুধু পরিবর্তন, ভাবে কোনো পরিবর্তন নেই। গাছ থেকে আম পড়ছে, গাছ থেকে রাম পড়ছে, জাস্ট আ আর রা, এই তো পার্থক্য। তাহলে কি করে কারক চেঞ্জ হচ্ছে, দেখো এখানে ম্যাজিকটা, যে এটা হচ্ছে রামের ক্ষেত্রে কিন্তু তোমরা 100 জনে 100 জনই বলবে না এটা কর্তৃকারক, কিন্তু যেহেতু নর শব্দ, কিন্তু এটার ক্ষেত্রে বলছো কর্মকারক। কেন, এইটা কেন, এটা কিন্তু না বুঝে তোমরা বলছো। দেখো ভালো করে বোঝো, ক্রিয়াপদ রয়েছে, তাহলে ক্রিয়াটাকেও সম্পন্ন নিশ্চয়ই করবে, সে উজ্জ্ব থাকুক কি বাক্যের মধ্যে না থাকুক। আমরা জানি যে কর্তা ছাড়া একটা সেন্টেন্স কমপ্লিট হয় না, একটা সেন্টেন্স কমপ্লিট করতে গেলে কর্তা থাকবে, সেটা উজ্জ্ব থাকতে পারে কিন্তু নেপথ্যে থাকলেও থাকবে। তার মানে ক্রিয়াটা সম্পন্ন তো কেউ একজন করবে, কর্তা। এখানে আমরা যদি কর্ম বলি বৃক্ষাত আমরং পততি, তাহলে গাছে থেকে আম পড়ছে, আম পেকে গেছে তাই নিজে ঝরে পড়ছে, নিজে নিজেই পড়ে যাচ্ছে আমটা, তাই তো, কেউ তাকে ফেলেনি। তাহলে এখানে কর্তা কোথায়, তোমরা যদি বৃক্ষাতকে কর্ম বলো তাহলে কর্তা কোথায়, তাই না, তাহলে কর্তা নেই, কিন্তু সেটা তো হতে পারে না, কর্তা তো থাকতেই হবে। গাছ থেকে আম নিজে নিজে পড়ে গেল, কিন্তু এটার ক্ষেত্রে কোনো সংশয় নেই, বৃক্ষাত আম রাম পততি, গাছ থেকে রাম পড়ে গেল, কারণ এটা ব্যক্তি। তোমাদের কাছে একটা উত্তর রেডি থাকবে যে না এটা তো অপ্রাণীবাচক শব্দ বা এটা বস্তু, তাই না, সেই জন্য এটা কর্মকারক হয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। দেখো এবার আমি সমাধানটা করে দিচ্ছি, প্রশ্ন করতে শেখো। পততি পড়ছে, এখানে আমি বলতে পারি যে বৃক্ষাত রাম পততি, গাছ থেকে কে পড়ছে, প্রশ্ন একটাই হবে কে পড়ছে, কি পড়ছে হবে না রামের ক্ষেত্রে।
তাহলে গাছ থেকে কে পড়ছে, কে দিয়ে প্রশ্ন করলে আমরা প্রথম দিন দেখেছি কি কারক হবে, কর্তৃকারক হবে। তাহলে কে দিয়ে প্রশ্ন করেছি তাই কর্তৃকারক কনফার্ম। কিন্তু এটার ক্ষেত্রে বৃক্ষাত আম্রং পততি, গাছ থেকে আম পড়ছে, আমি প্রশ্ন করতে পারি গাছ থেকে কে পড়ছে, গাছ থেকে আম নিজে নিজে পড়ছে। তাহলে কি হলো, এটাতে আমি দেখলাম যদি কে দিয়ে প্রশ্ন করি আমি উত্তর পাচ্ছি, কিন্তু এটা থেকে দেখো বৃক্ষাত রামও পততি, গাছ থেকে রাম পড়ছে, কে পড়ছে, রাম পড়ছে, উত্তর পেলাম। গাছ থেকে কি পড়ছে, রাম পড়ছে, উত্তর পাচ্ছি না। রাম তো আর কি দিয়ে হবে না, কে দিয়েই হবে। তাহলে এটা শুধুমাত্র করতেই হচ্ছে। কিন্তু বৃক্ষাত রামও আমরং পততি, এখানে কি হচ্ছে, আমি প্রশ্ন করতে পারি যে গাছ থেকে কি পড়ছে, দেখো আরামসে উত্তর পাচ্ছি আম পড়ছে। গাছ থেকে কে পড়ছে, উত্তর পাচ্ছি রাম পড়ছে, আম পড়ছে। তার মানে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, কিন্তু এটা শুধুমাত্র কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি। তাহলে এটা বৃক্ষাত আমরং পদ্ধতি, তোমরা যেটা সাধারণত প্রশ্ন করো গাছ থেকে কি পড়ছে, আম পড়ছে, তাহলে হলো কর্ম। গাছ থেকে কে পড়ছে, কারণ কর্তা ছাড়া ক্রিয়া সম্পন্ন হবে না, তাহলে গাছ থেকে কে পড়ে যাচ্ছে, আম পড়ে যাচ্ছে, তাহলে এখানে কর্তা। তাহলে আমার দুটো প্রশ্ন এখানে তৈরি হলো, কখনো মনে হচ্ছে কর্তা, কখনো মনে হচ্ছে কর্ম। কেউ বলছো কর্তা, কেউ বলছে কর্ম, তাহলে আলটিমেটলি সমাধানটা কোথায়, তখন সমাধান করে দিয়েছে যদি কোথাও একই সাথে কর্মও হতে পারে কর্তাও হতে পারে বলে আমাদের ধারণা হয় বা সংশয় হয় বা কনফিউশন হয়, তাহলে এই অনুযায়ী আমরা পরেরটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো কর্মকর্তা দুটোই অ্যাপ্লাই করার জায়গা চলে এসছে, অতএব আমরা এখানে কর্তাকে প্রাধান্য দেব, কর্মকে নয়, যেহেতু কর্তা ছাড়া ক্রিয়া সম্পন্ন হয় না, সেই জন্য এটা কিন্তু অবশ্যই কর্ম নয়, এটা কর্তা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমরা কারকের যে ব্যবহার কিভাবে করব সেটা জানার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আবার বলছি কমেন্ট বক্সে করবে। চলে এসো, এবার আমরা চলে যাই কারক বিভক্তিতে পরপর। ফার্স্ট হচ্ছে কর্তৃকারক ও প্রথমা বিভক্তি। ফার্স্ট কর্তৃকারক এবং প্রথমা বিভক্তি, এটা খুব বেশি বড় না, এটা একটা ছোট পার্ট, কিন্তু সেই ছোট পার্ট হলেও এর মধ্যে অনেক কিছু বোঝার বিষয় আছে। দেখো কর্তৃকারক এবং প্রথমা বিভক্তি, আমরা কর্তৃকারকটা আগে দেখব। দেখো স্বতন্ত্র কর্তা, প্রথমে আছে স্বতন্ত্র কর্তা। স্বতন্ত্র কর্তা, স্বতন্ত্র কথার অর্থ কি, এই প্রত্যেকটা কারকের না একটা করে মূল বা মেন সূত্র থাকে, তারপরে যে সূত্রগুলো সেগুলো হচ্ছে বিভিন্ন কারণে সেই সূত্রগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু প্রধান একটা সূত্র থাকে। ঠিক তেমনি একই রকম ভাবে কর্তৃকারকের প্রধান সূত্র হচ্ছে স্বতন্ত্র কর্তা। স্বতন্ত্র কর্তাকে বুঝতে গেলে আগে বুঝতে হবে স্বতন্ত্র কথার অর্থ কি। স্বতন্ত্র কথার অর্থ হচ্ছে স্বাধীন। স্বতন্ত্রতা দিবস বলে না, স্বাধীনতা দিবস, স্বাধীন, তার মানে যে নিজে নিজে নিজের ইচ্ছায় নিজের স্বাধীনতার সাথে কাজ করবে সে হচ্ছে স্বতন্ত্র হয়। যে নিজের ইচ্ছায় কাজ করবে সে স্বতন্ত্র। যেমন জাস্ট উদাহরণ দিয়ে বলি যে রামঃ অন্নং খাদতি। দাদা আমি না আমার মতো করে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমার মতো করে সাজিয়ে নিয়েছি যাতে আমি বোঝাতে পারি বিষয়গুলো। হ্যাঁ, তাহলে রাম অন্নং খাদতি মানে রাম ভাত খায়। তাহলে এখানে দেখো তো খাদতি ক্রিয়াপদকে প্রশ্ন করো, কে খায়, রাম খায়, সে নিজে নিজে খায়, কেউ তাকে খাইয়ে দিচ্ছে না, তাহলে সে নিজে নিজে খাচ্ছে, স্বতন্ত্র স্বাধীন। তাই এক্ষেত্রে স্বতন্ত্র কর্তা, ঠিক আছে, স্বতন্ত্র কর্তা মানে কর্তৃকারক হয়েছে। এবং এর সাথে না এই যে সূত্রটা এটা একটু আগে বলে দিই যে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রা প্রথমা, এই কর্তাটা এটা হচ্ছে স্বতন্ত্র কর্তা, হচ্ছে কারকের সূত্র। আর এইখান থেকে চলে আসছে এইগুলো, এটা হচ্ছে বিভক্তির সূত্র। যেহেতু কারক হলে বিভক্তি সঙ্গে অ্যাটাচ করতেই হবে, সেই জন্য প্রথমা বিভক্তির সূত্র হচ্ছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রা প্রথমা। প্রাতিপদিকের যার মাধ্যমে আমরা প্রাতিপদিকের লিঙ্গ পরিমাণ বুঝতে পারছি তাকে আমরা প্রথমা বিভক্তি বলা হচ্ছে। তাহলে দেখো কি হচ্ছে, রাম এই যে পদটা রয়েছে, এখন তো তোমাদের মাল্টিপল চয়েস হয়েছে, আগে না 2 নম্বরে লিখতে হতো, স্বতন্ত্র কর্তা 2 নম্বরে লিখতে হতো। তো যদি লিখতে হয় তোমাকে দিয়ে দিল রাম অন্নম খাদতি, তো সেক্ষেত্রে কি লিখবো আমরা, যে স্বতন্ত্র কর্তা সূত্র অনুসারে রাম পদে কর্তৃকারক হয়েছে এবং প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্র প্রথমা এই সূত্রানুসারে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়েছে। মানে কারকের উদাহরণের ক্ষেত্রে দুটো সূত্র অ্যাপ্লাই করা যায়, একটা যে কারকের, একটা যে বিভক্তি। হ্যাঁ, কখনো কখনো কারকের সূত্রের ক্ষেত্রে আমরা বিভক্তিটাকে দেই না, কিভাবে বলি, স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে রামপদে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হচ্ছে, আমরা ওটাকে স্কিপ করে যাই অনেক সময়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে দুটো সূত্র অ্যাপ্লাই করার জায়গা রয়েছে, একটা হচ্ছে কর্তৃকারকের সূত্র স্বতন্ত্র কর্তা, আর একটা হচ্ছে বিভক্তির সূত্র। এই বিভক্তিটা সব জায়গায় কাজে লাগছে, কিন্তু কারকের সূত্রটা চেঞ্জ হচ্ছে।
তাহলে কি হলো, রামও স্বতন্ত্র হচ্ছে। ওকে, চলো এর পরের যে সূত্র তৎ প্রযোজক হেতুশ্চ, এইটাকে একটু দেখি, কারণ এটার সাথে এটা একটা রিলেট করছে। তৎ প্রযোজক হেতুশ্চতে কি বলছে, যে কর্তা দুই প্রকার, কর্তা দুই প্রকার, একটা হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজক, আর একটা হচ্ছে প্রযোজ্য। আচ্ছা, প্রযোজ্য কর্তা। তো দেখো, একটা প্রযোজক কর্তা, একটা হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। তো প্রযোজক দেখো লাস্টে ক রয়েছে, আমরা জানি যে যারা আয়োজন করে তারা আয়োজক, তাই না? তো যারা আয়োজন করে, যারা, তাদেরকে আয়োজক বলে। তাহলে প্রযোজক কাকে বলে, যে প্রয়োগ করছে তাকে প্রযোজক বলে, যে প্রয়োগ করছে, যিনি প্রয়োগ করেন তিনি প্রযোজক, আর যাকে প্রয়োগ করা হয় তিনি হচ্ছে, যাকে প্রয়োগ করা হয় তিনি হলেন গিয়ে প্রযোজ্য। তাহলে বোঝা গেল লাস্টে ক রয়েছে, যে কারক, যে করছে সে হচ্ছে লাস্টে ক থাকবে, কারক, যে কাজ করে সে কারক, যে প্রযোজনা করেন তিনি প্রযোজক, যে প্রয়োগ করেন তিনি প্রযোজক। তাহলে বোঝা গেল একজন কাজে নিয়োগ করছে, আরেকজন কাজটা করছে। আমাকে বললো তোমাকে এই কাজটা করতে হবে, আমি যেমন ধরো বলি এই কোথায় যাচ্ছিস, চুল কাটতে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি চুল কাটাতে যাচ্ছি। এই আমি বাড়ি করছি জানিস তো, যাস গিয়ে দেখে আসিস। তুমি কি নিজে হাতে বাড়ি করো? না, আমি কাজটা করাই, তাহলে আমি হচ্ছে প্রযোজক। আর প্রযোজ্যকে যিনি কাজ করছেন, রাজমিস্ত্রি, তিনি হচ্ছেন প্রযোজ্য, তাকে আমরা কাজে নিয়োগ করেছি, কিন্তু আলটিমেটলি আমরা বলি যে আমি কাজটা করেছি। ঠিক তেমনি এইরকম ভাবে দেখো, তো উদাহরণ দিয়ে বলি যে এইরকম প্রযোজক আর প্রযোজ্য দুরকম হচ্ছে কর্তা হয়, এবং তৎপ্রযোজক হেতুশ্চ সূত্রে বলেছে যে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হবে আর প্রযোজ্য কর্তায় তৃতীয় বিভক্তি হবে। মানে কি বলছে, যে আমি রাজমিস্ত্রিকে দিয়ে কাজটা করাচ্ছি, তাহলে এখানে প্রধানকে আমি, কাজ কিন্তু আমি করছি না, কিন্তু আমি নিয়োগ করেছি। কাকে দিয়ে করছি, রাজমিস্ত্রিকে দিয়ে কাজ করাচ্ছি, তাহলে দ্বারা দিয়ে করতে থাকলে কি হয়ে যায়, তৃতীয় বিভক্তি হয়ে যায়। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। দেখো, তাহলে রাম ও অন্নং খাদতি, এটা কি হয়েছে, স্বতন্ত্র কর্তা। কিন্তু এবার যদি বলি যে মাতা পুত্রেণ অন্নং পাচয়তি, মাতা পুত্রেণ অন্নং পাচয়তি, ঠিক আছে? মা পুত্রকে দিয়ে অন্ন পাক করায়, রান্না করায়, ঠিক আছে? ভৃত্য প্রভু ভৃত্তেন ভারং বাহয়তি, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, মা পুত্রকে দিয়ে অন্ন পাক করায়, মানে রান্না করাচ্ছে। দেখো এখানে একটা দ্বারা দিয়া কর্তৃক ব্যাপারটা রয়েও গেছে, তাই না? মা পুত্রকে দিয়ে, তাই এখানে বলা হচ্ছে। কিন্তু তোমাদের কিন্তু যেটা থাকবে, কারকের সমাধান করার ক্ষেত্রে কিন্তু থাকবে মাতার নিচে দাগ থাকবে, কারণ আমরা জানি যে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়। তাহলে যে কাজে নিয়োগ করছে সে হচ্ছে প্রথমা, আমাকে সলভ করতে দেবে এইটা, বা এখানে কি সূত্র অনুসারে হয়েছে এটা। আমরা জানি যে মাতা পুত্রকে ভাত খাওয়াচ্ছে, আর এখানে দেখো রাম ও অন্নং খাদতি, মানে রাম নিজে নিজে খাচ্ছে। তাহলে এক জায়গাতে রাম নিজে নিজে খাচ্ছে, অন্য জায়গায় পুত্রকে মা খাইয়ে দিচ্ছে। কাজটা কিন্তু পুত্রই করছে, কিন্তু মা তাকে খাইয়ে দিচ্ছে, আর সে খাচ্ছে, নিজের ইচ্ছে খাচ্ছে না, বা নিজে নিজে খাচ্ছে না। তাহলে যেখানে নিজে নিজে খাবে সেটা স্বতন্ত্র, আর যেখানে কেউ কাউকে খাইয়ে দেবে সেখানে হচ্ছে প্রযোজক এবং প্রযোজ্য চলে আসবে। এবং যেখানে প্রযোজক এবং প্রযোজ্য আসবে সেখানে হচ্ছে যিনি কারক, মানে যিনি কাজটা করাচ্ছে সেটাই হচ্ছে প্রধান, এবং তার নিচে আন্ডারলাইন থাকবে, এবং সেটা হচ্ছে প্রযোজক কর্তায় প্রথমা বলা হবে এবং প্রযোজ্য কর্তায় তৃতীয় হবে। ঠিক আছে? কোথাও কোথাও আবার এরকম আমরা দেখতে পাই, একটা উদাহরণ এখানে লিখছি, মাতা পুত্রং অন্নম খাদয়তি, মাতা পুত্রম অন্নম খাদয়তি। দেখো এখানে পুত্রম করেছি, তাহলে অ্যাকচুয়ালি আমি একটু আগে বললাম যে প্রযোজ্য কর্তার তৃতীয় বিভক্তি হয়, কিন্তু এখানে দ্বিতীয় বিভক্তি করেছি কেন? দেখো আন্ডারলাইন থাকবে এটাই, প্রযোজক কর্তার প্রথম বিভক্তি, কিন্তু বলা হয় যে কখনো কখনো খাদ ধাতু, ভক্স ধাতু, তারপরে অকর্মক ধাতু থাকলে সেই যে প্রযোজক কর্তাটা সেটা দ্বিতীয় বিভক্তি হয়ে যায়। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী কিছু নিয়ম আছে, তার ফলে প্রযোজ্য কর্তায় তৃতীয় না হয় দ্বিতীয় হয়ে যায়। নর্মালি তৃতীয় হয়, কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় হয়। দেখো এটা আমরা সিম্পল অর্থ দিয়েও বুঝতে পারবো, মা পুত্রকে দিয়ে পাক করাচ্ছে,
মা পুত্রকে ভাত রান্না করাচ্ছে এরকম নয়, মা পুত্রকে দিয়ে কাজটা করাচ্ছে। তাহলে দ্বারা দিয়ে করতে থাকলে সিম্পল ব্যাপার তৃতীয়া হবে। কিন্তু এখানে মা পুত্রকে ভাত খাওয়াচ্ছে, মা পুত্রের দ্বারা ভাত খাওয়াচ্ছে তো হয় না, আমি পুত্রকে ভাত খাওয়াচ্ছি, তাহলে কাকে? পুত্রকে। তাই দেখো এখানে কর্ম হয়েছে, বোঝা গেছে? তাহলে নর্মালি তৃতীয়া হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি হয়। অকর্মক ধাতু, খাদ ধাতু এইসবের ক্ষেত্রে প্রযোজ্য কর্তায় দ্বিতীয় বিভক্তি হয়। কিন্তু আমাদের পাঠ্য হচ্ছে তৎপ্রযোজক হেতুস্ස, মানে প্রযোজক কর্তায় কি হয়? প্রযোজক কর্তা হয় প্রথম বিভক্তি। ঠিক আছে, প্রাতিপদিকার্থ পরিমাণ বচন মাত্র প্রথমে আমরা এই সময় বলে দিয়েছিলাম যে প্রথম বিভক্তি কর্তৃকারকে প্রথম বিভক্তি হয়, সূত্র হচ্ছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিণ বচন মাত্র প্রথম। ওকে, চলো নেক্সট, এটা তোমরা সবাই জানো। নেক্সট আসবো কর্তৃকরণীয় তৃতীয়া। নেক্সট চলে আসবো আমরা কর্তৃকরণীয় তৃতীয়া। দেখে নাও কর্তৃকরণীয় তৃতীয়াতে কি বলছে। কর্তৃকরণীয় তৃতীয়া, কর্তা যখন করণ হয় তখন তৃতীয়া বিভক্তি হয়, কর্তা যখন করণ হয় তখন তৃতীয়া বিভক্তি হয়ে যায়। তাহলে কর্তা করণ হলে তৃতীয়া হবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তৃতীয় বিভক্তির, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি ওটাকে টেনে নিয়ে এসেছি প্রথমার ক্ষেত্রে, যেহেতু একটা কম্পেয়ারের ব্যাপার রয়েছে। দেখো আমি উদাহরণ দিয়ে বলি, বলা হলো রামঃ রাবণং হতবান। রাম রাবণং হতবান, এটা কোন বাচ্চা আছে? এটা কর্তৃবাচ্যে আছে। কেন কর্তৃবাচ্যে আছে কি করে বুঝলাম? কর্তা যেখানে প্রধান সেটা কর্তৃবাচ্য, রামই প্রধান, এখানে কে হত্যা করেছে? রাম হত্যা করেছে, তাহলে রাম প্রধান, তাহলে রামও এটা কর্তৃকারক বা স্বতন্ত্র কর্তা হয়েছে। ঠিক আছে, কিন্তু যখন বাচ্চটা আমি চেঞ্জ করবো, কর্তৃবাচ্য থেকে আমি কর্মবাচ্যে আসবো, তখন কি হয়? কর্মবাচ্য এবং কর্তৃবাচ্যে আমরা জানি যে কর্তাটা করণ হয়ে যায়। তাহলে দেখো তখন আমাদের বাংলায় যদি বলি যে রামের দ্বারা রাবণ হত হয়েছিল, রামের দ্বারা রাবণ হত হয়েছিল, তবে এখানে এই যে কর্তৃকরণীয় তৃতীয়া এবং অভিহিত কর্মনিচয় দুটোকে আমি একসাথে এক উদাহরণেতে বোঝাচ্ছি, যে জন্যই আমি কর্তৃকরণীয় তৃতীয়াকে নিয়ে এসেছি এখানে বোঝানোর জন্য। তাহলে রাম অন্যং হতবান, এই রাবণং হতবান, রাম রাবণকে হত্যা করেছিল, এটা কর্তৃকারক। রাম হচ্ছে কর্তা, আর কাকে হত্যা করেছিল? রাবণকে। রাবণ হচ্ছে কর্ম, এটা আমরা সবাই জানি, কর্তা আর কর্ম। কিন্তু যখন বাচ্য পরিবর্তন হবে, যখন আমরা এটাকে কর্মবাচ্যে করব, তখন এটা হয়ে যাবে রামেণ রাবণ হত। দেখো লিখি, রামেণ রাবণ হত। দেখো রামেণ রাবণ হত, এই যে বললাম আমরা যে রামেণ রাবণ হত, তো এক্ষেত্রে কি হচ্ছে? রামেণ রাবণ হতর ক্ষেত্রে দেখো মানে হচ্ছে রামের দ্বারা রাবণ হত হয়েছিল। ভালো করে খেয়াল করো, আগে ছিল রাম এখানে কর্তা, আগে রাম এখানে কর্তা ছিল, এবার কি হয়ে গেল? আর রাবণ হচ্ছে কর্ম ছিল, কিন্তু এখন কি হচ্ছে? এখন হলো রামেরও রাবণ হত, মানে হচ্ছে রামের দ্বারা রাবণ হত হয়েছে। তাহলে রাম কি হয়ে গেল? রাম হয়ে গেল করণ, মানে তৃতীয়া। রাম এখানে করণ বা তৃতীয়া হয়ে গেছে, করণ বা তৃতীয়া হয়ে গেছে। আর রাবণ কি হয়েছে? রাবণ এখানে কিন্তু কর্তা হয়ে গেছে। দেখো ভালো করে খেয়াল করো, কর্তা, আর এটা হচ্ছে করণ। দেখো কি করে? রামের দ্বারা রাবণ হত হয়েছিল অতীতকালে, রাম রাবণকে হত্যা করেছিল, রাম হচ্ছে কর্তা এবং রাবণ হচ্ছে কর্ম। কিন্তু রামেণও রাবণ হত মানে কিন্তু চেঞ্জ হয়নি, জাস্ট ভাবটা পরিবর্তন হয়েছে। ওটার মানেও রাম রাবণকে হত্যা করেছিল, এটার মানেও রাম রাবণকে হত্যা করেছে, পার্থক্য শুধু বাচ্চটা চেঞ্জ করেছে। তাহলে কি হচ্ছে? বাচ্চ যখন চেঞ্জ করলাম, যে কর্তা সে এখানে হয়ে গেল করণ, বোঝা গেছে? কর্তা করণ হয়ে গেল, দ্বারা দিয়া করতে চলে আসলো। আর হত হয়েছিল, কে হত হয়েছিল? রাবণ হত হয়েছিল। তাহলে যে কর্ম ছিল সেখানে হয়ে গেল কর্তা। এই হচ্ছে চেঞ্জেসটা হলো। তাহলে কর্তা করণ হয়ে গেল আর কর্ম কর্তা হয়ে গেল। এই দুটোর ক্ষেত্রেই দেখো ভালো করে যে এই যে কর্তৃকরণ তৃতীয়াকে আমরা কি বলি? আমরা বলি অনুক্ত কর্তা, অনুক্ত কর্তা। আর কি হচ্ছে? অভিহিত কর্মনিচয় যে সূত্রটা রয়েছে তাকে আমরা বলি উক্ত কর্ম, উক্ত কর্ম। এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা হচ্ছে অনুক্ত কর্তায় প্রথমা আর একটা উক্ত কর্মে প্রথমা, তাই তো? অনুক্ত কর্তায় তৃতীয়া,
ঠিক আছে? তো সরি, এটা তৃতীয়া আর উক্ত কর্মের প্রথমা। তাহলে দেখো এখানে কি হচ্ছে যে রাম যে কর্তা ছিল সে এখানে করণ হলো। আমরা এখানেই বলেছিলাম কর্তৃকরণ তৃতীয়াতে যে কর্তা যখন করণ হয় তখন তৃতীয় বিভক্তি হলো। দেখো কর্তা করণ হয়ে গেল, তাহলে রামেন্দ্র তৃতীয় বিভক্তি হয়ে গেল। যদি রামেন্দ্র যদি দাগ থাকে তাহলে আমরা কি করব, কর্তৃকরণ তৃতীয়া সূত্রানুসারে রামেনো পদে কর্তায় করণ হওয়ায় তৃতীয় বিভক্তি হয়েছে, বা আমরা বলতে পারি যে অনুক্ত কর্তায় তৃতীয় বিভক্তি হয়েছে। অনুক্ত কেন? অনুক্ত কর্তা যে আসলে কর্তা কিন্তু এখানে অনুক্ত রয়েছে বা উক্ত হয়নি। রাম হচ্ছে আসলে কর্তা, রামই তো রাবণকে হত্যা করেছিল, কিন্তু এখানে কর্তা হিসেবে উক্ত হয়নি, তাই অনুক্ত কর্তা। ঠিক আছে, তাহলে অনুক্ত কর্তায় তৃতীয় বিভক্তি হয়েছে। এবার চলে আসি অভিহিতে কর্মণি চ রাবণে। বলছে কি রাবণ আসলে ছিল কর্ম, কিন্তু এখানে হয়েছে কর্তা। তাহলে উক্ত কর্মে প্রথমা, যে এখানে কর্ম ছিল উক্ত মানে যাকে বলা হয়েছিল যে কর্ম ছিল এক সময়, সে এখানে কি হয়েছে, কর্তা হয়ে গেছে। কর্তা হয়েছে মানেই সে প্রথমা হয়েছে, তাই এটাকে বলা হয় উক্ত কর্মে প্রথমা। ঠিক আছে, একটা হচ্ছে অনুক্ত কর্তায় তৃতীয়া, একটা হচ্ছে উক্ত কর্মে প্রথমা। তাহলে তোমাদের যদি রাবণের নিচে দাগ থাকে তখন সূত্র হবে এইটা, মানে অভিহিতে কর্মণি চ সূত্রানুসারে রাবণ পদে উক্ত কর্মে প্রথমে বিভক্তি হয়েছে। মানে কর্ম যখন কর্তা হয়েছে তখন উক্ত কর্ম হয়, আর কর্তা যখন করণ হয়েছে তখন অনুক্ত কর্তা হয় বা কর্তৃকরণ তৃতীয়া হয়। বুঝতে পারলাম? আরেকবার বলছি, কর্তৃবাচ্য থেকে যখন কর্মবাচ্য আসবে তখন কর্তা করণ হয়ে যায়। রাম ছিল কর্তা, হয়ে গেল করণ, সূত্র চলে যাবে কর্তৃকরণ তৃতীয়া বা অনুক্ত কর্তায় তৃতীয়া। আর যখন কর্মটা কর্তা হয়ে যাবে বাচ্য চেঞ্জের বেলায় তখন হয়ে যাবে উক্ত কর্মে প্রথমা, এটা হচ্ছে কর্মটা কর্তা হয়ে গেল। তাহলে এই যে দুটো সূত্র অভিহিতে কর্মণি চ আর কর্তৃকরণ তৃতীয়া, দুটো কম্পেয়ার করে একটা উদাহরণ দিয়ে বলা যায়। তাহলে যদি রাবণের নিচে দাগ থাকে এরকম ক্ষেত্রে তাহলে অভিহিতে কর্মণি চ বা উক্ত কর্মের প্রথমা, বাংলায় উক্ত কর্মের প্রথমা, আর যদি রামের নিচে দাগ থাকে তাহলে কর্তৃকরণ তৃতীয়া বা অনুক্ত কর্তায় তৃতীয়া। ওকে, চলো আমরা নেক্সট যাচ্ছি। কোচিন নিপাতে নাভিধানম, এটা একটা বার্তিক কাত্যায়ন মুনি তৈরি করেছেন। কি বলেছেন, কোচিন নিপাতে নাভিধানম, এটা আমরা জানি ইতি অব্যয় যোগে প্রথমা। একে আমরা লিখতে পারি যে ইতি অব্যয় যোগে প্রথমা। আচ্ছা, ইতি অব্যয় যোগে প্রথমা কি আমরা জানি, ইতি একটা অব্যয় পদ। দেখো এখানে আমি একটা জাস্ট পার্থক্য বলি, যে বললো যে রাম অযোধ্যায়াম নৃপ আসিত, মানে রাম অযোধ্যায় রাজা ছিলেন। তাহলে রাম অযোধ্যায় রাজা ছিলেন, এখানে রাম হচ্ছে স্বতন্ত্র কর্তা হয়ে যাবে, যে অযোধ্যায় রাম বলে একজন রাজা ছিল, তাই তো? তাহলে এ প্রধান স্বতন্ত্র কর্তা হয়ে গেল। কিন্তু আমি যখনই বলবো এটা অ হবে, হ্যাঁ, অযোধ্যায়াম রাম ইতি নৃপ আসিত। কেউ কেউ বলতে পারো যে রামে তো বিসর্গ হবে না, ইকার আছে, সেটা সন্ধির নিয়ম। আমি সন্ধি না করলে অবশ্যই হবে, সন্ধি করলে হবে না। তাহলে অযোধ্যায়াম রাম ইতি নৃপ আসিত, দেখো এখানেও কিন্তু রামের নিচে দাগ থাকতে পারে। তাহলে এটার মানে হচ্ছে অযোধ্যায় রাম নামে একজন রাজা ছিলেন। এখানে বললাম যে রাম অযোধ্যায় রাজা ছিলেন বা অযোধ্যায় রাম রাজা ছিলেন, তাহলে এখানে ইতি নেই, মানে অযোধ্যায় রামচন্দ্র রাজা ছিলেন, স্বতন্ত্র কর্তা। যে মুহূর্তে মানে একই আছে কিন্তু ইতি চলে আসবে না, তখনই ইতি অব্যয়টার জন্য কি হবে না, সূত্র চেঞ্জ হয়ে যাবে। ইতি অব্যয়ের জন্য রাম পদে প্রথমা বিভক্তি হয়ে যাবে, কিন্তু সূত্র স্বতন্ত্র কর্তা আমরা আর বলতে পারবো না। কি বলবো, ইতি অব্যয় যোগে প্রথমা। সেই জন্যই এইটার ক্ষেত্রে এই সূত্রটা হবে কোচিন নিপাতে নাভিধানম। এই সূত্র অনুসারে রাম পদে ইতি অব্যয় যোগে প্রথমা, এই ইতি অব্যয় যোগে প্রথমাটাই মাস্ট বলতেই হবে। ঠিক আছে, ইতি অব্যয় যোগে, এটা কিন্তু বলতে হবে। তাহলে ইতি না থাকলে স্বতন্ত্র কর্তা, যে মুহূর্তে ইতি চলে আসবে আমরা কি করব, এটা কোচিন নিপাতে নাভিধানম, এই বার্তিক হয়ে যাবে। আর ইতি
যোগে কিন্তু প্রথমা করাটাই বেটার, মানে নাম দিতে না করছি, নাম এখানে হতে পারে যে অযোধ্যায়াম রাম ও নাম ও নিপবাসিত, নামটা সবসময় হয় না প্রথমার ক্ষেত্রে, নাম দ্বিতীয়ার ক্ষেত্রে হয়, তৃতীয়ার ক্ষেত্রে হয়, কিন্তু ইতি শুধুমাত্র প্রথমার ক্ষেত্রে হয়। তাই তোমরা যখন ট্রান্সলেট করবে যে অমুক জায়গায় অমুক নামে রাজা ছিল, তোমরা সবসময় ইতি দিয়ে করবে, নাম দিয়ে করবে না, কারণ কখনো কখনো ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইতি অব্যয়যোগে প্রথমা। নেক্সট সম্বোধনের চ। সম্বোধনের ছ কি বলছে, যে কাউকে ডাকা বোঝালে, আমরা জানি যে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়, শব্দরূপের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো যে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়, তাহলে কাউকে যদি ডাকা হয় তাহলে সেই সম্বোধন বোঝালে প্রথমা বিভক্তি হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে কৃষ্ণ অস্মান রক্ষ, মানে হে কৃষ্ণ তুমি আমাদের রক্ষা করো। কিন্তু যখনই, এটা মানে হচ্ছে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করো, ঠিক আছে, বা কৃষ্ণ অস্মান, এটা দিই রক্ষতি, ঠিক আছে, কৃষ্ণ অস্মান রক্ষতি মানে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করেন। তো এবার যখনই আমি তাকে ডাকছি হে কৃষ্ণ আমাকে রক্ষা করো, তো যখনই আমি ভো কৃষ্ণ বলবে, যে ভো ভো কৃষ্ণ, বিসর্গ লোপ পাবে, সম্বোধনে বিসর্গ হয় না, ভো কৃষ্ণ, আমি এখানেও এটা দিতে পারি, হ্যাঁ, ভো কৃষ্ণ পাহিমাম, আমি এক বচন এটা বললাম, পাহিমাম মানে আমাকে উদ্ধার করো, ঠিক আছে, লোঠি, দেখো এটাও লোঠি হয়েছে, পাহিমাম। তো যখন আমি তাকে ডাকবো, আহ্বান করব, তখন সেই আহ্বান করা বোঝালে প্রথমা বিভক্তি হবে। ঠিক আছে, কৃষ্ণ অস্মান রক্ষতি মানে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করেন, একটা স্টেটমেন্ট দিচ্ছি, কারক কর্তৃকারক, এটা হচ্ছে স্বতন্ত্র কর্তা। কিন্তু যখন কাউকে ডাকা বোঝাবে, এই যে সম্বোধনবাচক শব্দ, এটা হচ্ছে সম্বোধনবাচক শব্দ, ঠিক আছে, সম্বোধনবাচক শব্দ থাকলে আমরা বুঝতে পারবো যে কাউকে আহ্বান করা হচ্ছে, এবং আহ্বান করলে যাকে আহ্বান করছে সে প্রথমা হবে, কিন্তু বিসর্গটা হবে না, যেহেতু শব্দরূপের ব্যাপার এটা। তাহলে এটাই হচ্ছে সম্বোধনের চ, মানে সম্বোধন বোঝালেও প্রথমা বিভক্তি হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি আজকের প্রথমা বিভক্তি, কর্তৃকারক ও প্রথমা বিভক্তির যে ক্লাসটা, সেটাই ছিল। নেক্সট ক্লাসে আমরা আবারও শকুন্তলার পরের পার্ট এবং তারপরে আমরা কারক কন্টিনিউ করব। তো প্রত্যেকে জানাবে কেমন লাগলো, যদি কোনো সমস্যা থাকে আমার সাথে ডিসকাস করবে, কমেন্ট বক্সে জানাবে, এবং সবসময় উড়ানের সাথে সঙ্গে থাকবে, তাহলে পুরো কোর্সটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।